ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে, নাকি শুধু ক্ষমতার চেয়ার বদলেছে? বদলায়নি সাধারণ মানুষের ভোগান্তির চিত্র। মাওয়া ফেরিঘাটে মাত্র কয়েকশো মিটার পথের জন্য একটি প্রাইভেট কার থেকে নেওয়া হচ্ছে ৭০ টাকা। এরপর আবার পার্কিংয়ের নামে দিতে হচ্ছে আরও ৪০ টাকা, অর্থাৎ প্রায় ৫০০ মিটারের জন্য মোট ১১০ টাকা। আর একটি মোটর সাইকেলের ক্ষেত্রে ৩০ টাকা, এরপর আরও ২০ টাকা, মোট ৫০ টাকা। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই টাকা আদায়ের বৈধতা কতটুকু? কারণ আমাদের হাতে আসা একটি রসিদে দেখা যাচ্ছে যেখানে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মানে BIWT এর নাম। তাহলে প্রশ্ন হচ্ছে, এটি কি সরকারি ফি নাকি সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অন্য কোনো অর্থ আদায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের অনুসন্ধান। আমাদের হাতে আসা রসিদটি দেখুন। রসিদে লেখা রয়েছে ৭০ টাকা। এতে রয়েছে BIWT এর নাম এবং সরকারি সিলের মতো চিহ্ন। রসিদে আরও একটি নাম উল্লেখ করা হয়েছে, হাজী আলমগীর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তবে এই অর্থ আদায়ের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পৃক্ততা বা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন। এখন আসি টাকার হিসাবটায়, কারণ যেই বিষয়টি সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে সেটি হলো টাকার পরিমাণ এবং দূরত্বের পার্থক্য। মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৩৫ কিলোমিটার পথের জন্য টোল ৮০ টাকা। অন্যদিকে মাওয়া ফেরিঘাট এলাকায় প্রায় ৫০০ মিটারের জন্য প্রথমেই নেওয়া হচ্ছে ৭০ টাকা। এরপর সামনে গিয়ে পার্কিংয়ের নামে আরও ৪০ টাকা, অর্থাৎ মোট ৭০ যোগ ৪০ ১১০ টাকা। আর মোটরসাইকেলের ক্ষেত্রে ৩০ টাকা যোগ ২০ টাকা, অর্থাৎ মোট ৫০ টাকা। একজন প্রাইভেট কার ব্যবহারকারীকে এই দুই দফায় দিতে হচ্ছে ১১০ টাকা, আর মোটরসাইকেলের ক্ষেত্রে সেটি দাঁড়াচ্ছে ৫০ টাকায়। চলুন একটু হিসাবটা আবার করি। ৩৫ কিলোমিটার মাওয়া এক্সপ্রেসওয়ে ৮০ টাকা, আর মাত্র প্রায় ৫০০ মিটার পথ ৭০ টাকা। তারপর আবার পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে আরও ৪০, মানে মোট ১১০ টাকা। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, ৩৫ কিলোমিটারের চেয়ে ৫০০ মিটারের মূল্য কি বেশি, নাকি এই দুই ধরনের অর্থ আদায়ের পেছনে রয়েছে ভিন্ন কোনো নিয়ম? যদি নিয়ম থাকে সেটি জনগণের সামনে পরিষ্কার করা হোক। স্থানীয়দের দাবি, এই অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়। আগেও বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরেই, কিন্তু অভিযোগ অনুযায়ী পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বরং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আগে যেখানে প্রাইভেট কার থেকে ৪০ টাকা নেওয়া হতো, এখন সেই অর্থ দাঁড়িয়েছে ১১০ টাকায়। অর্থাৎ পরিবর্তন হয়েছে টাকার অঙ্কে, কিন্তু পরিবর্তনটা কি আমাদের ব্যবস্থাপনায় হয়েছে? যদি আগে থেকেই এই অর্থ আদায় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে এখনও কেন পরিষ্কার নয় কে টাকা নিচ্ছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে নিচ্ছে এবং সেই টাকা কোথায় যাচ্ছে? শুধু অর্থ আদায় নয়, মাওয়া ঘাটের আশেপাশের জায়গা দখল নিয়েও রয়েছে স্থানীয়দের অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন অস্থায়ী স্থাপনা, কোথাও দোকান, কোথাও রেস্টুরেন্ট। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থাপনা মূল সড়কের জায়গা ব্যবহার করেই তৈরি করা হয়েছে। এসব জায়গা ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে একদিকে যেমন পথ সংকুচিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই স্থাপনাগুলো যদি অনুমোদিত হয় তাহলে সেই অনুমোদন কোথায়? আর যদি অনুমোদিত না হয় তাহলে দিনের পর দিন এগুলো কিভাবে চলছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, দায়িত্বটা কার? প্রতিদিন মাওয়া ঘাটে আসে অসংখ্য গাড়ি। যদি প্রতিটি প্রাইভেট কার থেকে ১১০ টাকা করে আদায় করা হয়, তাহলে প্রতিদিনের হিসেবটা কত, মাসেরটা কত, আর বছরেরটাই বা কত এসে দাঁড়ায়? এই অর্থের হিসাব কোথায় যাচ্ছে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এটি শুধু ৭০ টাকা বা ৪০ টাকার প্রশ্ন নয়, এটি প্রশ্ন হচ্ছে স্বচ্ছতার, এটি প্রশ্ন জবাবদিহির, আর এটি প্রশ্ন সাধারণ মানুষের অধিকার নিয়ে। যদি এই অর্থ আদায় বৈধ হয়, তাহলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে জানাক কোন আইনে এই টাকা নেওয়া হচ্ছে, কোন সংস্থা অনুমতি দিয়েছে, কোথায় সেই টাকা জমা হচ্ছে। আর যদি বৈধ না হয়, তাহলে এতদিন ধরে এই অর্থ আদায়ের সুযোগ কিভাবে তৈরি হলো, সেটিও তদন্ত হওয়া প্রয়োজন। মাওয়া এখন শুধু ফেরিঘাট নয়, পদ্মা সেতুকে ঘিরে এটি দেশের অন্যতম পরিচিত পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, কিন্তু একজন পর্যটক যদি এখানে এসে প্রথমেই অতিরিক্ত অর্থ আদায়, পার্কিং এর নামে বাড়তি টাকা, রাস্তা দখল কিংবা যানজটের মুখোমুখি হন, তাহলে তার অভিজ্ঞতাটাই কেমন হবে একবার ভাবুন। একটি পর্যটন এলাকার জনপ্রিয়তা শুধু সুন্দর দৃশ্যের উপর নির্ভর করে না, প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং মানুষের আস্থা। অন্যথায় এমন অভিযোগ চলতে থাকলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় অর্থনীতি এবং পর্যটন খাত। সবশেষে ফিরে আসি সেই প্রশ্নেই, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কি পালাবদল আসলেই হয়েছে? যেখানে আগে 40 টাকা নেওয়ার অভিযোগ ছিল, সেখানে এখন 110 টাকা। তাহলে কি শুধু ক্ষমতার পালাবদলই হয়েছে, নাকি সত্যিই বদলেছে আমাদের দেশ? জুলাই কি শুধুই ক্ষমতা বদলের জন্যই ছিল, নাকি ছিল এমন একটি বাংলাদেশ গড়ার জন্য যেখানে সাধারণ মানুষকে প্রতিটি পদে, প্রতিটি সড়কে, প্রতিটি সেবার জন্য অনিয়ম আর অতিরিক্ত অর্থের মুখোমুখি হতে হবে না? মাওয়ার এই 500 মিটারের হিসাব হয়তো ছোট, কিন্তু এর পেছনের প্রশ্নটা অনেক বড়। এই টাকা কার, কেন নেওয়া হচ্ছে, কোথায় যাচ্ছে, আর এত অভিযোগের পরও ব্যবস্থা নিচ্ছে না কে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সাধারণ মানুষ জানতে চায়। বিদায় নিচ্ছে আয়হান নীল। দেখছিলেন নেক্সট জেন নিউজ। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যদি মনে হয় আসলেই প্রতিবেদনটি যৌক্তিক আর প্রশ্নগুলি আপনারও, তাহলে শেয়ার করে জানিয়ে দিন আপনার পাশের মানুষকেও, আর মতামত দিন কমেন্ট বক্সে। মনে রাখবেন, প্রশ্ন আর আওয়াজ না তুললে কখনো সমাধান আসে না। আমাদের বাংলায় একটি প্রবাদ আছে, ঘি তুলতে আঙুলটি বাঁকাতেই হয়।